আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র ভোক্তা ও উৎপাদকের আচরণ এই বড় একটা অধ্যায়ের 14 নম্বর ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ। তো আমরা আজকের এই ক্লাসে সমীকরণের ভিত্তিতে, চাহিদা এবং যোগান সমীকরণের ভিত্তিতে বাজারে কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয় এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। এখানে প্রশ্ন হতে পারে, তোমাকে চাহিদার সমীকরণ এবং যোগান সমীকরণ উদ্দীপকে দেয়া থাকতে পারে এবং তোমাকে বলতে পারে ভারসাম্য দাম নির্ণয় করো অথবা ভারসাম্য পরিমাণ নির্ণয় করো বা ভারসাম্য চাহিদা ও যোগানের পরিমাণ নির্ণয় করো। এ ধরনের প্রশ্ন হতে পারে। তো আমরা একটা চাহিদার সমীকরণ নিব এবং যোগান সমীকরণ নিব, এর ভিত্তিতে আমরা ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করব। তো তোমাদের নিশ্চয়ই খাতা কলম নিয়ে তোমরা বসেছ। খাতা কলম নিয়ে ভিডিওটা পজ করে তোমরা খাতায় লিখে নিতে হবে। ইউটিউবের ক্লাসটা থেকে যদি উপকৃত হতে চাও, খাতা কলম নিয়ে খাতায় লিখে লিখে ক্লাসটা করতে হবে। যদিও ইউটিউবের ক্লাসটা 100% ইফেক্টিভ হয় না, কারণ ক্লাসের বিকল্প হিসেবে আমরা ইউটিউবের ক্লাসটা মনে করি না। কারণ ক্লাসে এসে তুমি সশরীরে ক্লাসে এসে যে জিনিসটা বুঝবে, রেকর্ডিং ক্লাস থেকে সেটা বোঝা সম্ভব না। তার কারণ হচ্ছে আমরা ক্লাসে এখানে বিভিন্ন জন বিভিন্ন কোয়েশ্চন করে, এ থেকে আমাদের অনেক কিছু শেখা হয়। আমাদের যে জিনিসগুলা আমরা অস্পষ্ট ধারণা থাকে সেটা আমাদের স্পষ্ট হয়ে যায়। আর সবচেয়ে বড় অর্জন হয়, শেখাটা হয় বডি ল্যাঙ্গুয়েজ থেকে বা বিভিন্ন উদাহরণ থেকে। আমরা কি করতে পারি, বিভিন্ন উদাহরণ থেকে আমরা শিখতে পারি। আমাদের সামনে যখন শিক্ষার্থী থাকে তখন বিভিন্ন ধরনের উদাহরণ কি আসে, ব্রেইনে আসে। কারণ আমরা তো মুখস্থ কিছু বলতে পারি না, আমরা উদাহরণ দেই। বাস্তব বিভিন্ন বিষয়ের উপর কি করে একটা বিষয় বোঝা থেকে বিভিন্ন উদাহরণ দিই। যখন আমাদের সামনে যখন অনেক শিক্ষার্থী যখন থাকে তখন বিভিন্ন উদাহরণ কিন্তু ব্রেইনে কি আসে। সামনে যেহেতু এখন শিক্ষার্থী যেহেতু নাই, এজন্য অনেক উদাহরণ হয়তো ব্রেইনে কি আসে না। এজন্য কোনো ইউটিউবের কোনো ক্লাস থেকে 100% উপকৃত হওয়া সম্ভব হবে না সত্য, কিন্তু তারপরেও যেহেতু এখন আমরা কোভিড-19 প্যান্ডামিকে আছি, সুতরাং যতটুকু সম্ভব আমাদের এই সময়টাকে কাজে লাগানোর জন্য ইউটিউবের ক্লাসটা একেবারে কম গুরুত্বপূর্ণ নয়, যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করে কিন্তু কি করতে হবে, ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি যে তোমাদের এই সময়টাকে যাতে তোমরা কাজে লাগাতে পারো। সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এই প্রচেষ্টা আল্লাহ কবুল করুক, তোমাদের এই জন্য মঙ্গল বয়ে নিয়ে আসুক, এটাই আমরা চাচ্ছি। তো আসো আমরা একটা চাহিদা সমীকরণ আমরা ধরব। চাহিদা সমীকরণের সাধারণ রূপ যেটা এর আগে আমরা আলোচনা করেছি, এই সাধারণ সমীকরণটা আমরা নিচ্ছি। আমরা জানি চাহিদা সমীকরণের সাধারণ রূপ হচ্ছে, আমি লিখতেছি চাহিদা সমীকরণ। ডিমান্ড ইকুয়েশন, চাহিদা সমীকরণ QD = A -
বিপি। চাহিদা সমীকরণ কিউডি ইজ ইকুয়াল টু এ মাইনাস বিপি। এটা উদ্দীপকে তোমার দেয়া থাকতে পারে। উদ্দীপকে এখানে আমি এটা প্রতীক ব্যবহার করেছি, প্রতীক দিয়ে নিয়েছি। একটা প্রতীক যাকে আমরা স্বয়ংভূত চাহিদা বলেছিলাম। এ এবং বি এগুলো কি? এ এবং বি এগুলো হচ্ছে প্যারামিটার। প্যারামিটার এক ধরনের স্থির সংখ্যা। আমরা প্যারামিটারকে এভাবে সংজ্ঞায়িত করেছিলাম, প্রথম ক্লাসে পাওয়া যাবে এটা, যে স্থির সংখ্যা কিংবা সহগকে প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হলে তাকে প্যারামিটার বা পরামিতি বলা হয়। তো স্থির সংখ্যা কিংবা সহগকে প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হলে তাকে প্যারামিটার বা পরামিতি বলে। অর্থনীতিতে আমরা এ বি সি ডি, ছোট হাতের এ বি সি ডি, গ্রিক বর্ণ আলফা বিটা গামা ইত্যাদি দ্বারা আমরা প্যারামিটার বা পরামিতি প্রকাশ করে থাকি। তাহলে এই চাহিদা সমীকরণে এ এবং বি হচ্ছে প্যারামিটার বা পরামিতি, যেটা একটা নির্দিষ্ট সমীকরণে স্থির থাকে, কিন্তু অন্য সমীকরণে প্যারামিটারের মান পরিবর্তন হতে পারে। অর্থাৎ প্যারামিটার কখনো কনস্ট্যান্ট এর ভূমিকা পালন করে, কখনো ভেরিয়েবল বা চলকের ভূমিকা কি করে পালন করে, দ্বৈত আচরণ করে। একটা নির্দিষ্ট সমীকরণে এর মানটা কনস্ট্যান্ট থাকে, অন্য সমীকরণে তার মান পরিবর্তন হতে পারে। এজন্য আমরা বলেছি কখনো সেটা স্থির সংখ্যা এবং কখনো চলকের ভূমিকা পালন করে কে? প্যারামিটার বা পরামিতি। আমাদের সমীকরণে এ এবং বি হচ্ছে প্যারামিটার, চলক হচ্ছে কয়টা এই সমীকরণে? দুইটা। ওয়ান ইজ পি, প্রাইস, দ্রব্যের দাম, নিজস্ব দাম। কোয়ান্টিটি অফ ডিমান্ড, এটা হচ্ছে অধীন চলক। সমীকরণের কোন দিকে আছে? বাম দিকে আছে। সমীকরণের বাম দিকে কোন চলক থাকে? অধীন চলক থাকে। তো এখানে দ্রব্যের দাম, স্বাধীন চলকের মান 0 যদি আমরা বসাই, 0 বসাইলে এটা 0 হয়ে যাবে, তখন কিউডির মান হবে 1। আর আমরা জানি দাম শূন্য অবস্থায় চাহিদার পরিমাণকে বলা হয় স্বয়ংভূত চাহিদা। তো এখানে এর পরিচয়টা হচ্ছে স্বয়ংভূত চাহিদা। আর সহগটা ডালের সাথে কি রিলেটেড? সহগ যেটা আছে। তো এখানে চাহিদা সমীকরণের ঢালটা কি? ঋণাত্মক। ডালটা ঋণাত্মক। তো চাহিদা সমীকরণের ডাল ঋণাত্মক কেন? কারণ চাহিদা সমীকরণ ডান দিকে, বাম হতে ডান দিকে নিম্নগামী হয়, ঢাল ঋণাত্মক। এজন্য এই ঢালের সামনে অর্থাৎ সহগর সামনে আমরা মাইনাস চিহ্নটা দিয়ে থাকি, ঢাল ঋণাত্মক। এখন তোমার উদ্দীপকে এখানে প্লাসও থাকতে পারে, প্লাস থাকলে প্লাস দিয়ে মান বের করতে হবে। তো প্লাসের ব্যাখ্যা কি? প্লাসের ব্যাখ্যা হচ্ছে যদি ঢাল ধনাত্মক হয় তাহলে এটাও চাহিদা রেখা হবে, তবে এই চাহিদা রেখা হবে বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী। তো বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী কি চাহিদা রেখা হয়? আনসার হচ্ছে হয়। তবে কখন হয়? যখন দ্রব্যটা গিফেন হয়। অতি নিকৃষ্ট দ্রব্য বা গিফেন দ্রব্যের ক্ষেত্রে কিন্তু আমরা চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী করে অঙ্কন করেছি। গিফেন দ্রব্যের চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। তাহলে এখানে প্লাস থাকতে পারে, প্লাস থাকুক বা মাইনাস থাকুক, আমাদের কিন্তু বার্ষিক দাম পরিমাণ বের করতে হলে আমার প্লাস মাইনাসের কোনো ভূমিকা নাই। তবে ব্যাখ্যা যদি চাই যে এখানে ডালটা প্লাস হলে দ্রব্যটা কি হবে, এটা আমরা বলে দিতে পারি। ডালটা প্লাস হলে দ্রব্যটা হবে অতি নিকৃষ্ট বা গিফেন। আবার ডাল যদি মাইনাস হয় দ্রব্যটা স্বাভাবিক দ্রব্য হবে অথবা নিকৃষ্ট দ্রব্য হবে। কারণ স্বাভাবিক ও নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, চিহ্ন মাইনাস হয়ে যাবে। তবে এখানে বৈশিষ্ট্য আছে যে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দাম কমলে চাহিদা বেশি বাড়বে, আর নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দাম কমলে চাহিদা বাড়বে, তবে কম বাড়বে। এটা আমরা এগুলো আলোচনা করেছি আগের ক্লাসগুলোতে। যাক, আমি এদিকে যাচ্ছি না, আমরা একটু রিক্যাপ করলাম আগের পড়াটা। তো আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা একটা চাহিদা সমীকরণ লিখেছি, এবার আমি একটা যোগান সমীকরণ লিখব। যোগান সমীকরণ, কোয়ান্টিটি অফ সাপ্লাই ইজ ইকুয়াল টু মাইনাস সি প্লাস ডি। যোগান সমীকরণ
কোয়ান্টিটি অফ সাপ্লাই যোগানের পরিমাণ ইজ ইকুয়াল টু মাইনাস সি প্লাস ডি। যোগান সমীকরণেও কিন্তু দুটা চলক আছে, one is price and another is quantity of supply. Here price is independent variable and quantity of supply is dependent variable. So there are two variables and two parameter. One parameter is C and another parameter is D. What is the meaning of C and D? C হচ্ছে দাম শূন্য অবস্থায় যোগানের পরিমাণ, যার নাম হচ্ছে স্বয়ংভূত যোগান। আর এই ডিটা যেহেতু সহগ, এটা ঢালের সাথে রিলেটেড। ঢাল আমরা বের করতে লম্ব অক্ষের পরিবর্তন ডিভাইড বাই ভূমি অক্ষের পরিবর্তন নেই, তো এখানে চিহ্নটা হচ্ছে প্লাস, কারণ হচ্ছে যোগান রেখা বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আমরা ডানের ক্লাসে পড়েছি ডান দিকে ঊর্ধ্বগামী রেখার ঢাল ধনাত্মক হয়, তাহলে যেহেতু যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী সেহেতু যোগান রেখার ঢাল ধনাত্মক হয়, আমরা প্লাস চিহ্ন নিয়েছি। এখন ব্যতিক্রমের ক্ষেত্রে ডালটা মাইনাস হতে পারে, তো উদ্দীপকে চিহ্ন যা দেয়া থাকবে আমরা সেই চিহ্নের ভিত্তিতে আমরা ভারসাম্য দাম পরিমাণ কি করব, বের করব। আমরা একটা সাধারণ চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণ আমরা নিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, এখানে প্রশ্ন হচ্ছে, আমাদের প্রশ্নটা হচ্ছে এখান থেকে আমরা ভারসাম্য দাম পরিমাণ বের করব, পরিমাণ বের করব, ভারসাম্য দাম পরিমাণ বের করব, এইটা হচ্ছে প্রশ্ন। দেখি আমি একটু দেখা যাচ্ছে কিনা, একটু চেক করে নেই। জি ঠিকই আছে, আলহামদুলিল্লাহ। ভারসাম্য দাম পরিমাণ বের করব, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চন এই সমীকরণ থেকে। তো আমরা আনসারটা শুরু করছি। আমরা প্রথমে লিখব, আমরা জানি ভারসাম্যের শর্তানুযায়ী। আনসার শুরু করলাম। আমরা জানি ভারসাম্যের শর্তানুযায়ী, আমরা জানি ভারসাম্যের শর্তানুযায়ী quantity of demand is equal to quantity of supply. ভারসাম্যের শর্তানুযায়ী চাহিদা is equal to কি, যোগান। অলরেডি কিন্তু আমরা তালিকা এবং চিত্রের ভিত্তিতে ব্যাখ্যাটা দিয়ে এসেছি, সুতরাং এই বিষয়টা সবার জানা থাকার কথা। আগের ক্লাসগুলো যদি ধারাবাহিকতা যদি মেনটেন করো, 1 2 3 4 5 এভাবে যদি ক্লাসগুলো দেখে আসো, সুতরাং এইটা কারো অজানা থাকার কথা না যে বাজার ভারসাম্যের শর্ত হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু কোয়ান্টিটি অফ সাপ্লাই। তো এখন আমরা এখানে কিউডির জায়গায় কিউডির সমীকরণের ডান পাশে যেটা আছে এটা আমরা বসাচ্ছি, a মাইনাস বিপি ইজ ইকুয়াল টু কিউএস এর জায়গায় এই কিউএস এর সমীকরণের ডান দিকে কি আছে, মাইনাস সি প্লাস ডিপি বসাই দিই। কিউডির জায়গায় কিউডির পরিবর্তে আমরা যেটা আছে ডানে এটা বসিয়েছি, কিউএস এর ডানে যেটা আছে এটা আমরা কি করেছি, বসিয়ে দিলাম। আমাদের টার্গেট হচ্ছে ভারসাম্য দাম পরিমাণ বের করো, দাম তার পরিমাণ। এখন এই যে সমীকরণটা দাঁড়ালো, একটু থিঙ্কিং করো, এই সমীকরণটাতে চলক কি? তো ক্লাসে যখন আমরা প্রশ্ন করি অনেকের কিন্তু ভিন্ন ভিন্ন আনসার আসে, কিন্তু আমরা যদি ক্লাসের ধারাবাহিকতা বজায় রাখি, আবারও বলতেছি, তাহলে কিন্তু ভিন্ন ভিন্ন আনসার আসার কথা না। আমি যদি বলি এই সমীকরণে চলক কি, তাহলে তুমি অনেকে বলে চলক 1 2 3 4 5, 5টা চলক বলে, অনেকে 2টা, অনেকে 3টাকে কিভাবে বলে জানি না। এরকম বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন আনসার আসে প্রশ্নটি। তো এখন এখানে তো চলক কয়টা? চলক তো একটা, চলকটা হচ্ছে পি। বাকি এ বি সি ডি এগুলা কি? এগুলা প্যারামিটার।
তো তোমরা এর আগে অনেক সমীকরণ সমাধান করে আসছো, সেই ক্লাস 4-5 থেকে শুরু করে এসএসসি পর্যন্ত বিভিন্ন সমীকরণ সমাধান করে আসছো, বিভিন্ন পদ্ধতিতে সমাধান করেছো। তো এটা তো বিভিন্ন পদ্ধতি না, এটা তো সাধারণ সমাধান, সরল। তো এখন এই সমাধান যখন করেছো তখন কি করেছো? সমাধানের মাধ্যমে তুমি চলকের মানটা বের করেছো, এক্স এর মান বের করেছো, ওয়াই এর মান বের করেছো। তো এখানে তাহলে কিসের মান বের হবে? এখানে চলক পি এর মান বের হবে। তাহলে পি যুক্ত যত সংখ্যা আছে, পি ওয়ালা যত সংখ্যা আছে, পি যুক্ত সংখ্যা কি আছে? এই আছে। এই সংখ্যাগুলোকে বামে নিয়ে আসতে হবে, আর বাকিগুলোকে কোথায় নিতে হবে? ডানে নিতে হবে। আমরা নিয়ে আসছি মাইনাস বিপি, যেভাবে আছে ওই লিখলাম মাইনাস বিপি প্লাস ডিপি, এটা ডানে আছে, এটা এই পাশে আনলে মাইনাস ডিপি সমান প্লাস এই পাশে নিলে মাইনাস এ, আর এটা হচ্ছে মাইনাস। তাহলে আমরা দেখো আমাদের চলকযুক্ত সংখ্যা কি করলাম? বামে নিয়ে আসলাম, বাকি সংখ্যাগুলোকে প্লাসে ডানে গিয়ে মাইনাস সে হয়েছে, এখানে মাইনাস সি তো আছে। এবার আমি পিটাকে কি করব? কমন নেব। এই যে পি কমন নেব, কি নিলাম? মাইনাস পি কমন নেব। তাহলে কি থাকলো? এই মাইনাসে মাইনাসে প্লাস, কমন মানে কি? দুইটার মধ্যে গুণ, পি কমন গেল, তাহলে কত? পি থাকলো। এই যে মাইনাসে মাইনাসে প্লাস, পি কমন গেল, তার মানে থাকলো কত? ডি। এখানে কিছু নাই, তাহলে আমরা মাইনাসটা কমন নিচ্ছি, কমন মানে গুণ। এই যে এ মাইনাস মাইনাসে দিলাম প্লাস সি, তাহলে এখানেও মাইনাস গুণ আকারে আছে, এখানেও মাইনাস কি আকারে আছে? গুণ আকারে আছে। এর জন্য মাইনাস আর মাইনাস উঠে গেল। কিভাবে উঠে গেল? উঠে গেল উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করা হয়েছে, আর মাইনাস দ্বারা গুণ করা মানে অ্যাকচুয়ালি -1 দ্বারা গুণ করা। তো মাইনাস দ্বারা যদি উভয় পক্ষে গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, মাইনাসটা বেরিশ হয়ে গেল, কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। অথবা এই মাইনাসটা যদি ডানে যায় নিচে যাবে, নিচে গিয়ে আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। বিভিন্নভাবে বোঝা যায়, যে যেভাবে বুঝে থাকো বুঝে নিও। আশা করি এগুলো তোমরা আগেই করে এসেছো, এগুলোতে সমস্যা হওয়ার কথা না। তারপর আমরা লিখতে পারি p উপরে কত? a প্লাস d, a প্লাস c। আর এই যে b প্লাস d, এটা p এর সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। এটা যদি ডানে যায় তাহলে এটা উপরে আছে, কোথায় যাবে? ভগ্নাংশের নিচে চলে যাবে, হরে চলে যাবে। লব চলে যাবে কোথায়? হরে চলে যাবে। তাহলে এই পিটা হচ্ছে ভারসাম্য দাম। ভারসাম্য দাম বোঝানোর জন্য পির উপরে আমরা একটা টান দিলাম, এখানের নাম হচ্ছে বার, পি বার, পি বার। পি বার হচ্ছে ভারসাম্য দাম। কেন ভারসাম্য দাম? কারণ এই পি ভারের মানটা বের হয়েছে ভারসাম্যের শর্ত হতে। তাহলে ভারসাম্যের শর্ত হতে যে দামটা পাওয়া গেল, এটা হচ্ছে ভারসাম্য দাম, ইকুইলিব্রিয়াম প্রাইস। এখন ভারসাম্য দামটা যদি চাহিদা সমীকরণে বসাও, এটা ভারসাম্য চাহিদার পরিমাণ বের হবে। ভারসাম্য দামের মান যদি যোগান সমীকরণে বসাও, ভারসাম্য যোগানের মান কি হবে? বের হবে। তো ভারসাম্য চাহিদার মান যা হবে এই সমীকরণে বসালে, ভারসাম্য যোগানের মানও একই হবে। চাহিদা সমীকরণে বসালে যে মান পাবো, যোগান সমীকরণে বসালে সেই মান পাবো। তো যেহেতু প্রশ্নে আমাকে ভারসাম্য চাহিদার পরিমাণ বা যোগানের পরিমাণ বলো নাই, বলছে ভারসাম্য পরিমাণ, সেহেতু যে কোনো একটি সমীকরণে বসালে হবে। চাহিদা সমীকরণে বসালেও হবে, যোগান সমীকরণে বসালেও কি হবে? সেম মান, একই মান পাওয়া যাবে। তো আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দিই, কার মান বসাবো? পি বারের মান। পি বারের মান মানে পি এর মানটা বসাবো আর কি। তো আমরা এখন লিখবো পি বারের মান চাহিদা সমীকরণে বসিয়ে পাই, অথবা কেউ প্র্যাকটিস করতে পারো, যোগান সমীকরণে বসিয়ে দেখতে পারো, সেম মান আসবে। তো আমরা এখন কি লিখবো? তোমরা লিখো পি ভারের মান চাহিদা সমীকরণে বসিয়ে পাই। পি ভারের মান চাহিদা সমীকরণে বসিয়ে পাই কিউ। এখন যেহেতু ভারসাম্য পরিমাণ, আমি এজন্য এই ডিটার দিলাম না, বা যোগান সমীকরণে বসালে ওই এসটা লেখার প্রয়োজন কি নাই। ভারসাম্য পরিমাণ মানে কি? চাহিদারও পরিমাণ, যোগানেরও পরিমাণ।
এজন্য আমি এই বিটার দেওয়ার প্রয়োজন কি নাই। a মাইনাস বি, এই পির জায়গায় এই পি বারের মানটা বসাচ্ছি, a প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস ডি। এখানে একটু ক্যালকুলেশনটা একটু ফলো করতে হবে। অনেকেই ক্যালকুলেশনে ভুল করো, বা অনেকেই আমি ক্লাস যখন নেই তখন দেখি এখানে অনেক প্রবলেম হয়। তো এই বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করতে হবে। এই ক্যালকুলেশনটা ইজ ইমপ্লাইজ অথবা অর লিখতে পারো বা লিখতে পারো, যার যার সুবিধা। কিউ ইজ ইকুয়াল টু 8, লসাগু নিবে, লসাগু। তাহলে লসাগু কত? এখানে 1 আছে, এটা নিচে কত আছে? এটা এই বিটা উপরের সংখ্যা, এই বিটা এখানে লেখা দেখো, এখানে লেখা কি একই কথা, এটা উপরের সংখ্যা, নিচের সংখ্যা হচ্ছে বি প্লাস ডি, লসাগু হচ্ছে বি প্লাস ডি, বি প্লাস ডি লসাগু। এখন আসো, এখন আমরা কি করে থাকি? এখন আমরা দেখে থাকি যে এটা নিচে কত আছে? 1 আছে। 1 দ্বারা এটাকে কি করি? ভাগ করি। তো 1 দ্বারা যদি ভাগ করো, রেজাল্ট আবার কত? বি প্লাস ডি। রেজাল্ট বলতে কি? ভাগফল বি প্লাস ডি। এই ভাগফলের সাথে উপরের সংখ্যা আমরা কি করি? গুণ করি। উপরের সংখ্যা কত? a। তাহলে এর সাথে এই জিনিসটা কিভাবে গুণ হবে? এটাই তো লসাগুর নিয়ম। লসাগুর নিয়ম তো সবাই পারো। তো সুতরাং আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পারতেছো। তাহলে আমরা দেখো গুণ দিচ্ছি, এর সাথে বি গুণ কত? a। যখন গুণ দিবা তখন কিন্তু যার সাথে যার গুণ হচ্ছে তার সামনের চিহ্নটাও গুণ দিতে হবে। এখন সামনে প্লাস, বের সামনে প্লাস, এই প্লাসে প্লাসে কিন্তু প্লাস এ বি লেখা হয়েছে, কিছু দেই নাই, তার মানে হচ্ছে এখানে কি আছে? প্লাস আছে। এর সাথে ডির গুণ, তাহলে কত? তার সামনের চিহ্ন দেখতে হবে, যার সাথে যার গুণ তার সামনের চিহ্ন, সামনের চিহ্ন হচ্ছে প্লাস, সামনের ডির সামনের চিহ্ন কি? প্লাস। প্লাসে প্লাসে প্লাস এ বি, এর সাথে বির গুণ, এর সাথে বির গুণ লেখা হয়ে গেল। এই অংশের কাজ শেষ। এবার আসো এই অংশটা, মানে মাইনাসের পরে যে রাশিটা আছে, এই যে রাশিটা, এই রাশিটার কাজ করতে হবে। এই রাশিটা ভগ্নাংশ যেটা আছে, এটা নিচে আছে বি প্লাস ডি। তাহলে বি প্লাস ডি দিয়া যদি আমরা বি প্লাস ডি ভাগ করি, রেজাল্ট 1, ভাগফল 1। এখন এই 1 দিয়ে যদি উপরের সংখ্যাটা যদি গুণ দেই, তাহলে রেজাল্ট কি হবে? উপরে যা আছে তা। তো উপরে কত আছে? উপরে আছে b ইনটু a প্লাস c। তো b ইনটু a প্লাস c এখানে লেখা যাবে, অথবা একসাথে আমরা গুণ দিয়ে এটা কি করব? লিখে ফেলব। তো গুণ দিয়ে যদি লিখি, তাহলে এটার সঙ্গে কি আছে? প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস ab, প্লাসে মাইনাসে মাইনাস b এর সাথে c গুণ দিলে bc, মাইনাস bc। দেখো বুঝতে পেরেছো কিনা? আমি আবারও একটু দেখাচ্ছি। বি প্লাস ডি মিলে গেছে। মিলে গেলে আমরা সাধারণত বলে থাকি যে মিলে গেলে উপরে যা আছে তাই। তারপর আমি নিয়মটা বলে দিলাম যে মিলে গেছে মানে কি? এটা দিয়ে ভাগ করলে রেজাল্ট হচ্ছে 1। 1 দিয়ে উপরের সাথে যদি গুণ দেই, লবে যা আছে তার সাথে গুণ দেই, রেজাল্ট হচ্ছে লবে যা আছে তা। তো লবে কত আছে? লবে আছে b ইনটু a প্লাস c। তো গুণ দাও b ইনটু a প্লাস c, এই যে এর সাথে b গুণ দিলে a। তবে চিহ্ন সহ গুণ দিতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস ab, প্লাসে মাইনাসে মাইনাস b এর সাথে c গুণ দিলে bc। এখন এই প্লাস ab আর মাইনাস ab এটা কি? ক্যান্সেল। এটা কেটে দেখানো যায়? না দেখালেও চলবে, সমস্যা। তাহলে থাকলো কত? দেখো কিউ বার ইজ ইকুয়াল টু কত? নিচে হচ্ছে b প্লাস d, আর উপরে এটা কিন্তু আগেরটা। দেখো এটা আবার তুলে নিলে হবে না, এটা তো আগের মানটা এখানে রাখছি, যেহেতু b বার। আমরা এখানে শেষ করবো। দেখো এখানে b প্লাস d হলো, ab ab কাটা, তাহলে থাকলো কত? ab মাইনাস bc, ab মাইনাস bc। এইটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। ভারসাম্য পরিমাণ ab মাইনাস bc ডিভাইডেড বাই b প্লাস d। তাহলে লাস্টের একটা লাইন লিখবা তোমরা, লিখবা নির্ণেয় ভারসাম্য দাম p বার ইজ ইকুয়াল টু a প্লাস c ডিভাইডেড বাই b প্লাস d, এবং ভারসাম্য পরিমাণ q বার ইজ ইকুয়াল টু ab মাইনাস bc ডিভাইডেড বাই b প্লাস d। আমাদের আনসার কমপ্লিট হয়ে গেল। এখন যদি তোমাকে বাড়তি একটা প্রশ্ন করে এইটার সাথে যে বাজার ভারসাম্যটা চিত্রে দেখো,
তাহলে সিম্পল একটা চিত্র আমাদের কি করতে হবে, অঙ্কন করতে হবে। তোমরা আরেকটা কথা বলে রাখি যে এখানে এই যে সমীকরণ যেগুলো আছে, এখানে কিন্তু সংখ্যা দিয়ে বিভিন্ন প্রশ্ন পরীক্ষায় ইতিমধ্যে এসেছে, বইতে আছে, বিভিন্ন বোর্ডের প্রশ্নতে আছে, অথবা আমি যে শীট যে দিয়েছি আমার শীটে একাধিক প্রশ্ন আছে প্র্যাকটিস করা। আমার শীটের মধ্যে তোমরা দেখতে পাবে যে কিছু প্রশ্ন আমি সলিউশন করে দিয়েছি, সুতরাং এই শীটটা তোমরা নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারো। এখান থেকে দেখতে পারো আমি এই 1 মার্কের প্রশ্ন কিভাবে আনসার করতে হয়, 2 মার্কের প্রশ্ন কিভাবে আনসার করতে হয়, 3 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন কিভাবে আনসার করতে হয়। শীটের এই প্রশ্নগুলোর উত্তরটা দেখলে তোমরা কিন্তু কি করতে পারবে, বুঝতে পারবে। তো সুতরাং এই শীটের যে সমস্ত প্রশ্নের আনসার কি আছে দেয়া আছে, এগুলো আগে সলিউশন করবে, তারপরে তোমরা কি করবে, তারপরে যে প্রশ্নগুলোর আনসার আমার শীটে দেয়া নাই, লেখা আছে, নিজে নোট করো, এগুলো নোট করতে হবে। এবং আমি যথেষ্ট আশাবাদী যারা আমার ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা করে এবং আমার মেথড যারা, আমার অ্যাডভাইস যারা ফলো করে, নিজেরা নোট করতে কোনো সমস্যা হবে না। যদি ক্লাসটা ফলো করো, ক্লাসের ধারাবাহিকতা মেনটেন করো, ক্লাসে রেগুলার উপস্থিত থাকো, তাহলে এই প্রশ্নের সলিউশনগুলো করা তোমার জন্য মোটেই কঠিন না। তবে বারবার একটা কথা বলতেছি, এগুলো সলিউশন করতেই হবে। যারা এই সৃজনশীল প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করো না, নিজে যারা নোট করো না, বা সৃজনশীল প্রশ্নের আনসারটা যারা সলভ যেগুলো আছে এগুলো যদি প্র্যাকটিস যদি করো না, তাহলে কিন্তু বিপদ আছে। পরীক্ষার হলে কিন্তু আনসার করাটা তোমার জন্য কঠিন হয়ে যাবে। সুতরাং সহজ জিনিসটাকে তোমরাই কি করতেছো, কঠিন করতেছো। পড়াশোনাকে তোমরাই কঠিন করতেছো নিজে না পড়ার কারণে। আসলে পড়াশোনাটা কঠিন না, যারা সময়ের কাজ সময়ে শেষ করে তাদের জন্য আসলে কঠিন না। আল্লাহ সবাইকে সহজ করে দেন যারা পরিশ্রম করে। এখন আসো আমি এই বিষয়টা একটু চিত্রে দেখাচ্ছি। আচ্ছা, এটা মুছে নিলাম। দেখো আমি এই যে চিত্রে দেখাচ্ছি, চিত্রে এদিকে কিউ ধরলাম, এদিকে পি ধরলাম, এটা মূল বিন্দু ও। আমরা গত ক্লাসে এটা নিয়ে আমরা আলোচনা করেছি 13 নম্বর ক্লাসে। এখানে কিউ বলতে কোয়ান্টিটি অফ ডিমান্ড এন্ড কোয়ান্টিটি অফ সাপ্লাই, এটা চাহিদার পরিমাণ, এটা যোগানের পরিমাণ, আর নবকে দ্রব্যের কি দাম, প্রাইসের কি। চাহিদা রেখা ডান দিকে কি হয়, নিম্নগামী হয়, কারণ দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক। যোগান রেখা বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, দামের সাথে যোগানের প্রত্যক্ষ সম্পর্ক। চাহিদা রেখা যোগান রেখা যেখানে ছেদ করে, এই ছেদবিন্দুতে, এই ছেদবিন্দুর নাম দিলাম আমরা ইনট বিন্দু। ছেদবিন্দুতে বাজারে কি হয়েছে, ভারসাম্য অর্জিত হয়েছে। কারণ আমরা জানি দুটো রেখা যেখানে ছেদ করে সেখানে দুটি রেখার মান সমান হয়, তাহলে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ভারসাম্য বিন্দু। আর ভারসাম্য বিন্দুতে যে দাম নির্ধারিত হয় সেটা ভারসাম্য দাম, ভারসাম্য বিন্দুতে যে পরিমাণ নির্ধারিত হয় সেটা ভারসাম্য পরিমাণ। তাহলে ভারসাম্য দামটা কত, এটা হচ্ছে ভারসাম্য দাম এই বিন্দুতে। এখন আসো আমরা এই ভারসাম্য দামটা আমরা এইটা দেখাবো, এই যে a প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস ডি, ভারসাম্য দাম। আর ভারসাম্য পরিমাণ কোথায় নির্ধারিত হবে, ভূমিয়ককে, যেহেতু পরিমাণটা কোথায় ধরেছি, ভূমিয়ককে ধরেছি, এই পরিমাণটা হবে, এটা আমরা এটা আমি মুছে ফেলেছি, তোমাদের খাতায় দেখো এটা লেখা আছে সম্ভবত AD মাইনাস BC ডিভাইডেড বাই B প্লাস D, অর্থাৎ কিউ ভারের যে মানটা বের করেছি এটা, কিউ ভারের মানটা এটাই আমরা বের করেছি সম্ভবত AD মাইনাস BC ডিভাইডেড বাই B প্লাস D। একটু মিলিয়ে নাও, ঠিক আছে কিনা? এটা হচ্ছে ভারসাম্য দাম, এটা ভারসাম্য। কেউ যদি এখানে সামনে পি বার ইজ ইকুয়াল টু লেখো তাও সমস্যা নাই, এখানে কিউ বার ইজ ইকুয়াল টু যদি লেখো তাও কি সমস্যা নাই। বাট এই বিন্দুটা এই মান,
আর এই বিন্দুটার কি মান? এই মান। এটা বাষ্পীয় দাব আর এটা হচ্ছে বাষ্পীয় কি পরিমাণ। তাহলে আমরা যে বাষ্পীয় দাব এবং পরিমাণ বের করেছি এটা চিত্রে আমরা কি করেছি? উপস্থাপন করেছি, দেখিয়ে দিয়েছি। এখন হয়তো তোমার এই সমীকরণটা আগে যেটা বলেছি এখানে প্রতীক এই সংখ্যা থাকতে পারে, অঙ্কে থাকতে পারে মানটা 5, 10, 15, 20 ইত্যাদি মান থাকতে পারে। তখন কিন্তু এই পিবারের স্পেশাল পিবারের একটা নির্দিষ্ট মান বের হবে। এখানে পিবারের মান যদি 10 হয় আমরা এখানে 10 লিখব, পিবারের মান যদি 5 হয় আমরা এখানে কত লিখব? 5 লিখব। আমরা অঙ্কের মানটা কি করব? লিখব। তো এগুলো তোমাদের একটু প্র্যাকটিস করে নিতে হবে। আমরা বাজার বার্ষিকটা কি বললাম দেখালাম। আরেকটা বিষয় তোমাদের একটু বলে রাখি, তোমরা এই বিষয়টা একটু প্র্যাকটিস করতে হবে। যেমন মনে করো এরকম তালিকা দেওয়া থাকতে পারে, এটা তো আগে আমরা আলোচনা করেছি, আবারও একটু স্মরণ করিয়ে দিতে চাই। এখানে দ্রব্যের দাম থাকলো, এখানে চাহিদার পরিমাণ থাকলো, যোগানের পরিমাণ থাকলো। দাম হয়তো 10, 5, 3 কমেছে, দাম কমলে চাহিদা কি হবে? বাড়বে 20, 30, 40। দাম কমছে, চাহিদা বৃদ্ধি পেয়েছে, আর যোগান কি হবে? হ্রাস পাবে। এরকম তালিকা থাকতে পারে। এই তালিকার ভিত্তিতে বলতে পারে, তালিকার ভিত্তিতে কি করো? বাজার বার্ষিক চিত্রে উপস্থাপন করো তালিকার ভিত্তিতে। তখন কিন্তু তোমাকে এই তালিকার ভিত্তিতে বাজার বার্ষিকটা কি করতে হবে? দেখাতে হবে। তো তালিকার ভিত্তিতে বাজার বার্ষিক দেখাতে হলে তোমাদের একটু বাড়তি সচেতনতা লাগবে যাতে চিত্রটা অ্যাকুরেট হয়। এখানে আমরা কোয়ান্টিটি অফ ডিমান্ড, কোয়ান্টিটি অফ সাপ্লাই, দ্রব্যের দাম পি আমি একটু দেখাচ্ছি। দেখো 10, 5, 3 এই যে দামটা হচ্ছে কত? এখানে আমি 5 দিলাম, 10 দিলাম। আচ্ছা, এখানে চাহিদা কত? 20, 30, 40। তাহলে 10, 20, 30, 40 এই মানগুলো আমরা দাগগুলো কেটে দিলাম। এখন প্রথমে চাহিদা রেখাটা অঙ্কন করবো। চাহিদা রেখাটা, তো চাহিদা রেখা যদি অঙ্কন করি 10 টাকা দামে চাহিদা কত? 20 একক। এই যে 10 টাকা দামে চাহিদা হচ্ছে 20 একক, এই হচ্ছে বিন্দু E1 বিন্দু। 5 টাকা দামে চাহিদা কত? 30। এই যে 5 টাকা দামে চাহিদা হচ্ছে 30, E2 বিন্দু। তারপরে 3 টাকা দামে চাহিদা কত? 40। এই যে 3 টাকা দামে মনে করো চাহিদা হচ্ছে কত? 40। ঠিক আছে, এটা আমরা কি করে দেখাবো? এই হচ্ছে আমার 30, E2 বিন্দু। E2 বিন্দুটাকে আমি একটু এখানে রাখলাম। তাহলে দেখো এরকম পরীক্ষা করে তোমার কি করতে হবে? রেখাগুলোকে ঠিক করতে হবে। E1, E2, E3 এই E1, E2, E3 এই তিনটা বিন্দু যোগ করে আমরা চাহিদা রেখা কি করলাম? অঙ্কন করলাম। প্রথমে একটা রেখা অঙ্কন করতে হবে। তারপরে দেখো তুমি যোগান রেখা অঙ্কন করো। 10 টাকা দামে যোগান কত? 40। 10 টাকা দামে যোগান হচ্ছে 40। 10 টাকা দামে যোগান কত? 40। এই 10 টাকা দামে যোগান 40 টাকা চলে যেতে হবে। এটা মনে করো F1 এই বিন্দু। 5 টাকা দামে যোগান কত? 30। 5 টাকা দামে চাহিদাও 30 ছিল, 5 টাকা দামে যোগানও 30, যেটা বার্ষিক বিন্দু হবে। তাহলে এটা কিন্তু বিন্দুটা অলরেডি আছে, বিন্দুর নামও কি দেওয়া আছে, আমার নতুন নাম দেওয়ার প্রয়োজন নাই। তাহলে F1 একটা বিন্দু, E2 আরেকটা বিন্দু যোগান রেখার পেয়ে গেলাম। তারপরে 3 টাকা দামে যোগান হচ্ছে 20। এই দেখো 3 টাকা দামে যোগান হচ্ছে 20, এটাও কিন্তু একটা বিন্দু অলরেডি আছে। শুধুমাত্র কি দিতে হবে? নাম দিতে হবে। মনে করো নাম দিলাম আমি F2। তাহলে F1, E2, F2 বিন্দু আমরা যোগ করে কি করতে পারি? আমরা এই যে SS কি করলাম? যোগান রেখা
এস এস যুগান্তরে অঙ্ক করলাম। তাহলে ভাষ্য দাম হচ্ছে 5 টাকা, ভাষ্যের পরিমাণ হচ্ছে কত একক? 30 একক। তখন কিন্তু এই দেখো সোজাসুজি টান থাকবে, এটা সোজাসুজি টান থাকবে। তোমার চিত্রটা একটু টেকনিক্যালি পরীক্ষার হলে মেলাতে হবে। তো পরীক্ষার হলে এই ধরনের চিত্র মেলাতে হলে তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু এই ধরনের প্রশ্ন মেলানোটা পরীক্ষার হলে কঠিন। এটা একাধিকবার প্র্যাকটিস করতে হবে, একাধিক মান নিয়ে প্র্যাকটিস করতে হবে। এখানে বলতে পারে যে একই দামে যোগান যদি কি হয়, দ্বিগুণ হয়, তাহলে 40 দুগুণা কত হবে? 80 হবে, 30 দুগুণা 60 হবে, 20 দুগুণা 40 হবে। আরেকটা যোগান রেখা এখানে কি করা যাবে? পাওয়া যাবে। এগুলো প্র্যাকটিস করার জন্য আমার শিটে বোর্ডের বিভিন্ন প্রশ্ন আছে, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা বাজার ভারসাম্যটা কমপ্লিট কি করলাম? শেষ করলাম। আগামী ক্লাসে আমরা উপযোগ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো সে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সেই দোয়া রেখে, আল্লাহর কাছে সেই দোয়া রেখে আমি এখানেই ক্লাসটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।